সুতরাং আমাদের শুরু হয়েছে শহীদ মাসুম শিপনদের মানব প্রাচীর গড়ার মাধ্যমে, আর আবু সাঈদ এবং মুগ্ধরা নিজের গোটা বাংলাদেশকে তাদের সকল জুলুম নির্যাতনের প্রতিচ্ছবি এবং বুলেটকে বুকে বরণ করে তারা এখানে বিজয়কে নিশ্চিত করবার জন্যে তারা ভূমিকা রেখেছে। সুতরাং রেজল ভাই যেটা বললেন যে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, পৈশাচিক হত্যাকাণ্ড, গণহত্যা এক নানান ধরনের ব্যাপার আছে, কিন্তু এটা এই যে হত্যা, মানুষকে পেটানো, সাপের মতো পিটিয়ে পিটিয়ে তার উপরে লঘু পিঠে দিয়ে তার উপরে উঠে উলম্ফন নৃত্য করা, মানবতার ইতিহাসে মানে কি বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাহবুব সৈকত প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। বাম পাশে রয়েছেন আপনাদের আরও একজন পরিচিত মুখ, ছাত্র দলের এক সময়ের ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাই টিভির দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, সালাম জানাচ্ছি এবং সবাইকে মোবারকবাদ। আসলে আপনি যেটি বলেছেন যে 2006 সালের 28 এটি ছিল মানবতার ইতিহাসের সবচেয়ে একটি বর্বরচিত অধ্যায়, একটি পৈশাচিকতা, মানবাধিকার লঙ্ঘন এবং যেটি আপনি বলেছেন কালো অধ্যায়। এবং আমরা যদি এই দিনটিকে স্মরণ করি তাহলে আমরা যারা সেদিন এই ময়দানে ছিলাম আসলে আমাদের মানে শরীর শিহরিত হয়ে যায়। এবং বিশেষ করে মানুষকে হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করবার যে ইতিহাস সেদিন এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসররা করেছিল, সেদিন সেই দৃশ্য মানবতার জন্যে, মনুষ্যত্বের জন্যে বলা যায় একটি ঘৃণিত ইতিহাস তারা তৈরি করেছিল। এবং এর মাধ্যমে আওয়ামী লীগ যেই গোটা বিশ্বব্যাপী বাংলাদেশকে একটি নগ্ন রাষ্ট্র হিসাবে, একটি মানবাধিকার লঙ্ঘনকারী দল হিসাবে আওয়ামী লীগ তাদেরকে রক্ত পিপাসু হিসাবে চিত্রিত করেছে। আমরা সেই দৃশ্যটি সেদিন আমরা দেখেছি। আমি আজকের এই দিনে বিশেষ করে 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা এই বিরাট বিপ্লবের সেনানায়ক হিসাবে যারা শাহাদাত বরণ করেছেন, আমি সকল শহীদদের আজকের এই দিনে স্মরণ করছি, তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং যারা আহত এবং পঙ্গু হয়েছেন সেদিন, এই গোটা বিপ্লবের 15 বছর অথবা 17.5 বছর আমরা যেটাই বলি, আমি সবার প্রতি সমবেদনার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা শহীদদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আহত এবং পঙ্গু হয়ে যারা এখনও আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করুন। এবং রাষ্ট্রের কাছে বর্তমানে যে নয়া বিপ্লব, নয়া স্বাধীনতা, রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে যে তাদেরকে যেন 2006 সালের 28 থেকে শুরু করে এই বিপ্লবের জন্যে এই রকম একটি উন্মুক্ত বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে যেন জাতীয় বীর হিসাবে তাদেরকে সে মর্যাদা দেয়া হয়, আমরা তাদেরকে স্যালিউট জানাই। এবং তাদের পরিবারকে যেন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হয়। এবং সাথে সাথে সেই আজকের যেই শেখ হাসিনা খুনির বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে যে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, আমরা বলবো যে 2006 সালের 28 হচ্ছে আসলে রাষ্ট্র কিন্তু তার পথ হারিয়েছে। এবং আমাদের আধিপত্যবাদী শক্তি এখানে যে আমাদের মানবাধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের জাতীয় নেতৃবৃন্দেরকে হত্যা, ফাঁসি, যত ধরনের আয়নাগর, গুম খুন সব আয়োজনের সুড়ঙ্গ পথ কিন্তু শুরু হয়েছে এই 2006 সালের 28। এবং 2006 সালের 28 হচ্ছে সেই আওয়ামী জঙ্গিপনার সবচেয়ে ন্যাক্কারজনক একটি দৃষ্টান্ত। এই জন্যই আমরা দাবি করব যে 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে, শহীদ মাসুম, শিপন, মুজাহিদ, শহীদ
জসিম সাপের মতো পিটিয়ে যাদের শরীরের উপরে লাপানো হয়েছে, তাদেরকে যেন তাদের খুনিদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং এই সরকার বিচার কার্যক্রম সেখান থেকে শুরু করবে, আমরা সেটি প্রত্যাশা করছি। এবং গত বছরের যে ২৮ আমাদের সামনে ছিল, এই ২৮ ছিল আমাদের সেই গণতন্ত্র মুক্তি এবং জাতিকে মুক্ত করবার জন্যে আমাদের রাজনৈতিক দলের সর্ববৃহৎ একটি আয়োজন ছিল। আমাদের বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণে রেখেই জাতিকে মুক্ত করবার জন্য আমরা লড়াইতে নেমেছিলাম ১৫ বছর ব্যাপী। এবং ২০০৬ সালের ২৮-এর সেই সাহসিকতার মিনারকে ধারণ করেই আমি বলবো যে ২০২৪ সালের যেই ৫ই আগস্ট আমাদের ছাত্র জনতার বিপ্লব এখানে সংগঠিত হয়েছে। সুতরাং আমাদের শুরু হয়েছে শহীদ মাসুম শিপনদের মানব প্রাচীর গড়ার মাধ্যমে, আর আবু সাইদ এবং মুগ্ধরা নিজের গোটা বাংলাদেশকে তাদের সকল জুলুম নির্যাতনের প্রতিচ্ছবি এবং বুলেটকে বুকে বরণ করে তারা এখানে বিজয়কে নিশ্চিত করবার জন্য তারা ভূমিকা রেখেছে। সুতরাং আমি মনে করি এই উপাখ্যানের বিরাট একটি ধারাবাহিকতা রয়েছে এবং সেই প্রশ্নটি আপনি করেছেন যে আমি নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আমি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে একটু ফিরছি। আপনি রেজাউল ভাই যেরকম ছাত্রনেতা তখন ছিলেন, ছাত্র শিবিরের নেতা ছিলেন, আপনি ছাত্র দলের নেতা ছিলেন। আমরা যদি সেই ১.৫ যুগ আগের সেই জায়গায় যাই, তখনও আপনারা বিএনপি জামাত একসাথে আপনারা জোটবদ্ধ ছিলেন, আপনাদের সাথে সখ্যতা ছিল, আপনারা একসাথে বৃহৎ একটি দেশের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন। তখনকার প্রেক্ষাপটে নিশ্চয়ই এখন আপনি জাতীয় রাজনীতির আপনারা নেতৃত্ব দিচ্ছেন, তখনকার প্রেক্ষাপটে এটি কি একদম অপরিহার্যই ছিল সেই ২৮ অক্টোবরটি? সেটি কি নাকি এটি আসলে দৈবক্রমে হয়ে গিয়েছে, নাকি দীর্ঘদিনের একটি? কোনো দৈবক্রমে হয়নি, এটা ঘোষণা দিয়ে হয়েছে। আপনি জানেন যে তার আগে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছিলেন যে লগি বৈঠা সাথে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঘোষণা দিয়ে পরিকল্পনা করে, এবং এর সাথে জাতীয় আন্তর্জাতিক অনেকগুলা প্রেক্ষাপট জড়িত ছিল আমরা যতটুকু দেখেছি। এটা তো ওই যে রেজাউল ভাই যেটা বললেন যে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, পৈশাচিক হত্যাকাণ্ড, গণহত্যা এক নানান ধরনের ব্যাপার আছে, কিন্তু এটা এই যে হত্যা, মানুষকে পেটানো, সাপের মতো পিটিয়ে পিটিয়ে তার উপরে লঘু পিঠে দিয়ে তার উপরে উঠে উলম্ফন নৃত্য করা, মানবতার ইতিহাসে মানে কি বলবো, এটা একটা নজিরবিহীন ঘটনা আমরা ওই দিন তৈরি হয়েছিল। সেটাকে মানুষ আখ্যা দিতে পল্টন ট্রাজেডি দিবস ২০০৬ সালে যেটা হয়েছিল, এবং সেই প্রেক্ষাপটের মধ্য দিয়ে বাংলাদেশে অনির্বাণ আনায়নকরণ বিরাজনীতিকরণের প্রচেষ্টা, এবং যেই প্রচেষ্টা বিগত ৫ তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত ছিল, মাইনাস বলা হলেও মূলত বিএনপিকে মাইনাস করবার জন্য বা বিরোধী দলকে মাইনাস করবার জন্য যে প্রক্রিয়া, সেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই জাতির ঘাড়ে স্কন্ধে অক্টোপাসের মতো চেপেছিল। কিন্তু বলা হয় না যে মানে মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা ক্ষোভ আর কি বলে আতঙ্কের চাইতে বড় বেশি বিধ্বংসী মানবরাষ্ট্র কিন্তু আর নাই। এটা হলো দান্তের কথা, ইতালির বিখ্যাত কবি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এতদিন পরে হলেও সেটা হলো, কিন্তু সেটাকে ওইভাবে হয়নি, তারা যেভাবে করেছে সে পৈশাচিক উল্লাসে হয়নি। মানুষ তার সেই দান্তের যে কথা, ইতালির কবি, সেই দান্তের যে কথা, সেই ক্ষোভ এবং বঞ্চনার যে আগুন, সেই আগুনের প্রশমন আপনি দেখেছেন কিভাবে হয়েছে গণভবনের, মানে একেবারে মানুষের বা সংসদ ভবনের। সেই জন্য বলা হয় যে পাপ বাপকেও ছাড়ে না, বা ওই ধর্মশাস্ত্রে বলে যে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। বাংলাদেশের ইতিহাসে এই ৫৩ বছরের ইতিহাসে কোনো সেনা শাসক বলেন আর যাই বলেন, এরশাদ বলেন, কেউ কিন্তু এইভাবে পালিয়ে যায় নাই, কাউকে কিন্তু পালাতে হয়নি। আমি একটু যদি ২০০৬-এর সেই জায়গাটায় যদি যাই, সেখানে আপনারা, আমি যেটা বললাম যে বৃহৎ একটি শক্তির, রাজনৈতিক শক্তি, জনগণের শক্তি দ্বারা জামাত বিএনপি ছিলেন, তাহলে কি আপনাদের কোনো ভুল কি ছিল না সেখানে সেই অবস্থা তৈরির জন্য, অথবা আপনারা ব্যর্থ কেন হলেন? আপনারা সেই জায়গায় আপনারা যদি বিজয়ী হতে আপনারা কেন পারলেন না? শোনেন, আমরা তো আওয়ামী লীগ তো ঘোষণা দিয়ে লগি বৈঠা নিয়ে, আর আমরা যারা ছিলাম আমরা তো নিরস্ত্র ছিলাম,
এটা তো সত্য। আমরা সেই ধরনের সংঘাত সহিংসতা আমরা চাইনি, অথবা আওয়ামী লীগ যেভাবে হোক ছলে বলে কৌশলে প্রশাসনিক কু বলেন যাই বলেন বা বিদেশি শক্তির ইন্ধনে বলেন, তারা এই প্রেক্ষাপট তৈরি করেছিল। হ্যাঁ, এটা সত্য। এটা তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা তো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, এটা প্রমাণিত হলো। 111 আমদানি করা হলো শুধুমাত্র এই 28শে অক্টোবর। তার আগে রেনেন্টালক ডেসালিয়ান নামে ইউরোপিয়ান একজন রাষ্ট্রদূত, ইন্ডিয়ান রাষ্ট্রদূত, তাদের তৎপরতা সবকিছু আমরা দেখেছি। বাংলাদেশে তো এই 15 বছর যে ধরনের ঘটনা ঘটেছে, যত ঘটেছে, আপনি 5ই মে বলেন, ওই মতিঝিলের হত্যাকাণ্ড বলেন, তারপরে এই যে আপনার কি বলে, এই যে গত বছরের যে 28শে অক্টোবর, আজকে থেকে 1 বছর আগে 30,000 রাউন্ড গুলি ছোড়া হলো এক ঘন্টার মধ্যে। সাউন্ড গ্রেনেড ট্রেনেড দিয়ে একটা ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করা হলো। পল্টন এলাকায় 10 লক্ষ লোককে কিভাবে হামলা করা হলো, বিএনপি অফিসে ক্র্যাকডাউন করা হলো, যে তারপরে হত্যাকাণ্ড, গুম খুন, নানান ধরনের বিডিআর হত্যাকাণ্ড, যত সব ঘটনা ঘটেছে, এর থেকে বড় ঘটনা ঘটেছে, কিন্তু 111-এর মতো তো এই ধরনের শক্তি বা শাসন আমদানি হয়নি। সেই জন্য ওটা একটা ব্লু প্রিন্ট ছিল বিএনপিকে বা জামাতকে বা অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূল করে দেবার জন্য, নিঃশেষ করে দেবার জন্য, ভেঙে দেবার জন্য, তছনছ করবার জন্য। এবং সেই প্রক্রিয়া শুধু 28 অক্টোবর না, তারপরে দীর্ঘদিন এই প্রক্রিয়া চলমান ছিল এবং শেষ পর্যন্তই ছিল। বিএনপিকে কিভাবে ভেঙা যায়, নেতৃত্ব শূন্য করা যায়, বিএনপিকে মামলা দিয়ে, হামলা দিয়ে, জামাতকে নিশ্চয় ফাঁসি দিয়ে নিশ্চিহ্ন করা, হেন কোনো প্রচেষ্টা নাই যা তারা করে নাই, করেছে তো। এবং আলটিমেটলি আপনি দেখেছেন যে আমার দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া, তিনি একটা মৃত্যু পথযাত্রী অবস্থায় ছিলেন। তিনি মৃত্যুর সাথে মানে কি বলে, এমন বাস্তবতায় তিনি পৌঁছে গেছেন যে একদিকে তার মৃত্যু আর অন্যদিকে এই ফ্যাসিবাদী সরকারকে মেনে নেওয়া। কিন্তু তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন, কিন্তু আপোষ করেননি। আমার দলের দ্বিতীয় শীর্ষ প্রধান, যাকে নানান ধরনের হয়রানি করে 15 বছর 17 বছর আপনি দেশে আসতে দেন নাই, আমার দলের মহাসচিব কতবার জেলে গিয়েছে, কত হাজার মামলা। শুধুমাত্র গত বছরের যে 28শে অক্টোবর, সেই ঘটনা, একটা ঘটনার 89টা মামলা হয়েছে। 2176 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, বিএনপি অফিসে ক্র্যাকডাউন, আপনি দেখেছেন সবগুলো। হাসপাতালে কি এক ভয়ানক বাস্তবতা বারবার ফিরে আসছে এই 28শে অক্টোবর। যাই হোক, কাকতালীয় ব্যবহার যাই হোক, সেই জন্য এখানে মানে যাই হোক, কাকতালীয় ভাবে আর যাই হোক, এই যে কাকতালীয় কথাটা আপনি বললেন, 28 অক্টোবর যদি 2023-এর দিকে আমরা তাকাই, তারপরে পর্যালোচনা নিশ্চয়ই অনেক হয়েছে। সেখানটায় এই 17 বছরে সফলতা বলেন, ব্যর্থতা বলেন, অথবা আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সেই সক্ষমতা কি অথবা সেই আস্থা কারো অর্জন করতে পেরেছিল কিনা, না হলে এই দলগুলোকে বাইরে রেখে 28 অক্টোবর 6-এও করলো, 2023-এও করলো, আবার ক্র্যাকডাউন মতিঝিলে, শাপলা চত্বরেও করলো, সেই জায়গাগুলোতে কৌশলের জায়গায় কি বারবার আপনারা হেরে যাচ্ছিলেন? না, কৌশলের থেকে আমরা হারলাম কিভাবে? একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, আপনারা বলেছেন যে বিএনপি নাই, বিএনপি থাকবে না, অনেকেই বলেছে, এই গণমাধ্যমগুলোতে আমরা শুনেছি বারবার, বিএনপি টিকবে না, বিএনপি মুসলিম হয়ে যাবে, বিএনপি ইতিহাসে বিলীন হয়ে যাবে, বিএনপি নিষিদ্ধ হয়ে যাবে, বিএনপি সন্ত্রাসী সংগঠন, এগুলো বলবার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি কখনো কোন পর্যায়ে এই আওয়ামী লীগকে মেনে নেয় নাই, একবারের জন্য মেনে নেয় নাই। হ্যাঁ, আমরা আরো অনেক আগে আওয়ামী লীগকে উৎখাত করতে পারিনি, এটা সত্য, কিন্তু উৎখাত তো হয়েছে ইতিহাসের পরিক্রমায়। এবং এই উৎখাতের আন্দোলনে তো আমাদের অনেক ত্যাগ আছে, অনেক শ্রম আছে, অনেক আত্মদান আছে, অনেক রক্ত আছে। আমাদের যৌবনের মূল্যবান সময় আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ব্যয় করেছি, একটা মানে মূল্যবান সময়গুলা। কিন্তু তাতে কি হয়েছে? হেরে জানি। দিন শেষে কি হলো, ইতিহাস কি হলো, আপনি দেখেন যে আমি যেটা বললাম যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, তারা এইভাবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেল। আমার নেত্রী খালেদা যে একবার বলেছিলেন যে আওয়ামী লীগকে আরো সময় দেন পচবার জন্য, এই আওয়ামী লীগ পচে গেলে দুর্গন্ধ ছড়াবে। কি ছড়ায়নি? ছড়িয়েছে তো। বেগম খালেদা জিয়া কি পালিয়ে গিয়েছিলেন? তার জন্য বিমান প্রস্তুত, চার্টার বিমান প্রস্তুত রয়েছে। তার সন্তানদেরকে আপনি নির্যাতন করেছেন 111-এ, সেটা আপনি শুনিয়েছেন। এইবার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তিনি কি আপোষ করেছেন? তিনি কি সমঝোতা করেছেন? তিনি কি ফাঁদে পা দিয়েছেন? এই ধরনের ঝুঁকি নেওয়া খুব কঠিন ব্যাপার। বিএনপি সেটা করেছে। এর মধ্য দিয়ে বিএনপিকে কিন্তু ভাঙতে পারে নাই, এর মধ্য দিয়ে বিএনপিকে বিভক্ত করতে পারে নাই। যেটা বলা হয়েছে যে বিএনপি থাকবে না, এখন তো দেখছি আমরা আওয়ামী লীগ নাই। হাসিনা আওয়ামী লীগ নিয়ে পালাই গেছে, তার পুলিশ নিয়ে পালাই গেছে, গোটা সংসদ নিয়ে পালিয়ে চলে গেছে, এই মসজিদের ইমাম সহ নিয়ে চলে গেছে। আওয়ামী লীগ কই? আমি নিশ্চয়ই সে আওয়ামী লীগ কই সেটি খোঁজার চেয়ে আমরা নিশ্চয়ই আবার ফিরবো যে দীর্ঘদিনের আপনাদের যে মিত্র, সেই মিত্র যারা ছিলেন, মাঝখানে একটু জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছিল যে আপনাদের দু দলের মধ্যে কি আবার একটু দূরত্ব বাড়লো কিনা, সে প্রশ্নে আমি হয়তো ফিরবো, কিন্তু দর্শকের একটি প্রশ্ন নিয়ে আসি। জি প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছি। জি আমি প্রশ্নটা যে 28 অক্টোবর
লোকে বৈঠা পরে যে ঘটাইছে ওই হত্যাকাণ্ড তো আজও তদন্ত হয়নি কেন? 17 বছর বিচারবিহীন ভাবে ছিল। ওই লোকগুলোকে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না ওই পরিবার গুলাকে? জি ধন্যবাদ। এই দাবিগুলো সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে এখনো দাবি করতেছে না বিএনপি। আমি একজন বিএনপি সাধারণ কর্মী। আমি নোয়াখালী 8 নম্বর ইউনিয়ন। জি ধন্যবাদ, আমরা বুঝতে পারছি আপনার প্রশ্নটা। বাবুল ভাই, আমরা একটু এই রেজাউল ভাইয়ের কাছে আসি। রেজাউল ভাই, আপনিও সেই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন আমি যতটুকু জানি। তো সেই জায়গায় প্রশ্নটি করেছে, এর আগে আপনি বলেছেন যে এখনো তাদেরকে বিচারের আওতায় আনা বা তাদেরকে সেই সম্মান দেয়া, সেই জায়গাটায় প্রশ্নগুলো স্পষ্ট আমার মনে হয়। একটু উত্তরটা আপনার কাছ থেকে শুনুন। ধন্যবাদ। 2006 সালের 28 অক্টোবরের ছিল তো মূলত আমাদের 4 দলীয় জোটের কেয়ারটেকার সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তরের সেই আয়োজন ছিল এবং আমাদের উত্তর গেটে আমাদের জামাতের সমাবেশ ছিল। জি, সেই সমাবেশে আমরা এখন এটা আমাদের কাছে খুবই দিবালোকের মতো পরিষ্কার, যারা তখন আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল প্রথমই ব্যর্থতা কিন্তু তাদেরকে নিতে হবে এবং তৎকালীন সময়ে যারা পুলিশের আইজি যিনি ছিলেন, বিডিআরের দায়িত্বে যিনি ছিলেন, প্রশাসনের কোনো পর্যায়ে কিন্তু সেদিন কাজ করে নাই এবং লগি বৈঠা দিয়ে ঘোষণা দিয়ে শেখ হাসিনা মানুষ হত্যার জন্য যেভাবে আহ্বান করেছে তার দলকে, বলা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দায়িত্বে যারা ছিলেন তারা সেখানে ভূমিকা পালন না করে বরং তাদেরকে সহযোগিতা করেছেন। আমরা সেটাই দেখেছি। সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রিয় ভাই শহীদ মাসুম, শিপন, মুজাহিদ এক এক করে লগি বৈঠা দিয়ে তাদেরকে বিএনপি অফিসের সামনে ওনাদের সমাবেশ ছিল। কিভাবে পিটিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আজকেও আমি শহীদ শিপনের ভাইয়ের মায়ের সাথে কথা বলছিলাম। এখনো শহীদ মুজাহিদ, মাসুম, শিপনের মায়েদের প্রশ্ন যে আমার সন্তান কোরআনে হাফেজ ছিল কিন্তু তাকে পিটিয়ে পিটিয়ে তার দাঁতগুলো কেন ফেলে দেওয়া হয়েছে, এটি হচ্ছে তাদের প্রশ্ন। আমরা বিশেষ করে যাদের এই অবস্থার মধ্যে যাদের উপরে নির্যাতন পরিচালনা করা হয়েছে, আসলে 2006 সালের 28 অক্টোবরের এই মানবাধিকার লঙ্ঘন বলেন, নৃশংসতা বলেন, পল্টন ট্র্যাজেডি বলেন, এর বিচার যদি হতো তাহলে কিন্তু 2024 হতো না। এবং আওয়ামী লীগ এই লম্বা পথ পরিক্রমায় যে খুন, গুম, আয়নাগর, মানবাধিকার লঙ্ঘন, ভোটের অধিকার লঙ্ঘন, যত ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করেছে, এই সুযোগগুলো হয়তো তারা পেত না। এরপরে হচ্ছে এই বিচার কার্যক্রমের ব্যাপারে আমাদের যে ভাই প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাই। আমরা কিন্তু এর মামলা করেছিলাম, কিন্তু আওয়ামী লীগ এই মামলাকে রাজনৈতিক ক্ষমতা বলে সকল মামলাকে তারা কিন্তু উঠিয়ে দিয়েছে, বাতিল করে দিয়েছে। আমরা আজকের এই দিনে আহ্বান জানাবো, আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশ ছিল, সেখানে আমাদের সবার কণ্ঠে দাবি একটাই ছিল, সেটি হচ্ছে এই যে হাজার হাজার মানুষকে যে শেখ হাসিনা তার দোসররা এখানে হত্যা করেছে, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছে যে অন্যায়ভাবে একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে আসলে গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যার সামিল। আমি আসার সময় ভাবতেছিলাম যে এই যে আমরা যদি ধরে নিই যে 17 বছরে 18 বছরে 5,000 10,000 লোককে আওয়ামী লীগ হত্যা করেছে, তাহলে গোটা পৃথিবীর যদি 800 কোটি মানুষ হয়, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় হিসাব করেন, তাহলে শেখ হাসিনা কত মানুষকে হত্যা করেছে। এটা আমরা যদি হালাকু খান, চেঙ্গিস খান, আমরা যদি ফেরাউনের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, নমরুদের ইতিহাসের দিকে তাকাই, তাহলে তারাও কিন্তু ক্ষমতার জন্যই কিন্তু মানুষের উপরে অন্যায় অবিচার পরিচালনা করেছে। কিন্তু শেষ পর্যন্ত শেষ পরিণতিটা ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক, আসলে সকল ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। এই কথাটা আমি সেদিনও বলেছিলাম যে আমাদের যে আজকে বঙ্গভবন, আমাদের যে গণভবন, এই গণভবনের যে বিধ্বংসী একটি অবস্থা, এই অবস্থা হচ্ছে বাংলাদেশের সকল রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর। আর এই অবস্থাটাকেই থেকে আমাদের পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে কিন্তু শিক্ষা নিতে হবে। মানুষের দাবি নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই দাবির বাইরে কেন যাবে? আমার মানুষই মারা গেল, দেশের মানুষ মারা গেল, শুধু ওই 28 অক্টোবর 2006 সাল না, বিডিআর বিদ্রোহে কি ঘটেছে, এর আদ্যপান্ত কি,
21শে আগস্টে কি কারা কোথায় পেছনে কে ছিল, এই বিষয়গুলো বারবার বিএনপিকে থেকে ব্লেম করা হচ্ছে অন্যায়ভাবে। সেই বিষয়গুলো সামনে আনবার ব্যাপারে আপনি মুফতি কি ওই যে গোপালগঞ্জের যে মুফতি হান্নান, তাকে আপনি তড়িঘড়ি করে ফাঁসি দিয়ে দিলেন। এই বিষয়গুলো জানবার ব্যাপার আছে। তারপরে 5ই মে হেফাজতের ঘটনায় কত 2 লক্ষ রাউন্ড গুলি আপনি ছুড়েছেন 2 ঘন্টার মধ্যে। ক্যান ইউ ইমাজিন ইট? সেখানে কি হয়েছিল, লাশ কোথায় গেল? তারপরে এই আন্দোলনে যে আপনি লাশ পোড়ালেন, মেরে গাড়িতে করে, সমস্ত কিছু। তারপরে আপনার এই গত বছরের 28শে অক্টোবর, তারপরে যত মানুষ গুম হয়ে গেছে, কত 2000-3000 মানুষ গুম হয়ে গেছে, তার মধ্যে আমাদের নিজের বিএনপিরই মানে 600 কতজন গুম হলো। এই যে কারা এর পেছনে, ভাগ্য ভালো যে ওই যে জিয়াকে গ্রেপ্তার করা গেছে। হ্যাঁ, ও যদি গিয়েছিল, প্রায় পালিয়ে গিয়েছিল। আমরা বিশ্বাস করি যে এই সমস্ত ঘটনার আদ্যপান্ত তুলে আনতে হবে, জাতির সামনে প্রকাশ করতে হবে, এক একটা ধরে ধরে এক একটা হত্যাকাণ্ড, এক একটা অপকর্ম, এক একটা অন্যায়। কারণ এই 15 বছরে আমার জাতি রাষ্ট্রকে অনেক পিছিয়ে দিয়েছে। এই যে মানবতা বিরোধী অপরাধ তারা করলো আন্তর্জাতিক পরিসরে এবং বাংলাদেশকে তারা পিছিয়ে দিল, এই যে লুণ্ঠনের রাজত্ব কায়েম করলো, এর তো একটা বিচার হতে হবে। আপনি বিচারের জি বাবুল ভাই, নিশ্চয়ই আমি সরি যে আপনার কথার মধ্যে থামাতে হচ্ছে। একটি হচ্ছে যে আমরা যে প্রেক্ষাপটেই যাই, কোন মৃত্যুই আসলে যদি কেউ কাম্য নয়, এবং কোন নিহত যদি একজন আরেকজনকে করে, সেক্ষেত্রে আসলে সবই পৈশাচিক হত্যাই নিশ্চয়ই। তো তার মধ্যে ওই যে ডান্স করা, আপনি সাপের মতো পিটিয়ে মারা, অথবা হেফাজতের যে অনুষ্ঠানের মধ্যে আপনি ক্র্যাকডাউন করা, আবার এই যে 28 অক্টোবর 2023-এ যেভাবে সমাবেশের উপরে সেই একই প্রায় স্টাইল, এবং এই জুলাই আন্দোলনেও তো আমরা দেখেছি কি ধরনের মানে নিষ্ঠুরতা, বর্বরতা। এক একটা ভিডিও যখন দেখি তখন গায়ের লোম দাঁড়ায় যায়। সত্যি কথা, এইগুলো তো জনপ্রশাসনের লোকেরাও ছিল, পলিটিক্যাল নয় সিদ্ধান্ত ছিল। সেখানে আমাদের প্রশাসনের যারা এই দায়িত্ব পালন করছিল, তারা তো আসলে প্রজাতন্ত্রের সেবক, রাষ্ট্রের কোনো দলের না। তারা কিভাবে আওয়ামী লীগের এই যন্ত্রের মধ্যে ঢুকে যায়, নেক্সাসের মধ্যে ঢুকে গেল? শোনেন, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী রাষ্ট্রে বলা হয় যে রাজনীতি হলো রক্তপাতীন যুদ্ধ, আর যুদ্ধ হলো রক্তাক্ত রাজনীতি। তো এই যে এই কথাগুলা, এই শব্দগুলা আমাদের এখানে তাই হয়েছে। আপনি কি বলবেন ফ্যাসিবাদ কিভাবে টিকে? আপনি যদি ফ্যাসিবাদের ইতিহাস পড়েন, এভাবেই তো টিকে। সে একটা বাহিনী তৈরি করে, একটা ব্রুটাল বাহিনী তৈরি করে। এই যে 15 বছরে আপনি যেটা বললেন যে একটা প্রশাসন তৈরি হয়েছে, একটা নেক্সাস তৈরি হয়েছে, শুধুমাত্র ওই প্রশাসনের লোক দিলে বললেই হবে না, রাজনীতিবিদরা তো আছেই, তারা নেতৃত্ব দিয়েছে এবং তারাই মুখ্য ভূমিকায় ছিল। আপনি কি এখানে খায়রুল হক সাহেবকে বাদ দিবেন, যিনি এই যে রক্তপাত, এই যে হত্যাকাণ্ড যা কিছু ঘটলো, তার একটা অনুঘটকের ভূমিকা কি তার নাই? তার কি বিচার হয়েছে? তাকে গ্রেপ্তার করা হয়েছে? অবশ্যই করতে হবে। আপনি কেন করবেন না? আপনি প্রধান বিচারপতির চেয়ারে বসে বাংলাদেশের আমানত, মানুষের ভোটের আমানতকে মানে খেয়ানত করবার সমস্ত একটা পথ উন্মুক্ত করে দিয়েছেন, যার প্রেক্ষিতে কত রক্ত ঝরেছে। আপনি গণমাধ্যমে এখানে বসে আছেন, আপনি এখানে বলছেন যে হাসিনার বিকল্প কি, এবং এমন তৈলমর্দন করছেন, মানে তৈল এক অদ্ভুত পদার্থ, হরপ্রসাদ শাস্ত্রীর কথার মতো, হ্যাঁ, যে কৌশল করে একবার দিলে যত কাজ হয়, এক বিন্দু দিলে বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তা হয় না। তা আপনারা কলস কলসে ঢেলেছেন। এটা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছে, আমাদের কেউ ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছে। বাবুল ভাই, আমাদের রাজনীতিবিদকে বলা হয়, রাজনীতিবিদ সকলে না, আপনার গণমাধ্যমের কেউ কেউ, সকল গণমাধ্যমের বিবেক বন্ধক রেখেছে এটা বলি নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি করেছে আপনি বলেন, যাদেরকে আমরা প্রজ্ঞাবান শিক্ষক বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আপনি 34তম জনকে আপনি নিয়োগ দিয়েছেন, এবং গোটা একমাত্র ওই যে কি ছিলেন আরেফিন সিদ্দিকের আমলে 700 নিয়োগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে। ফলাফল কি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয় মাদক বাণিজ্যের আখড়া তৈরি করেছেন। সকল শিক্ষক মাথা নত করেছেন বা বলি দিয়ে নীতি বিসর্জন দিয়েছে, সেটা না। ওখানে আমাদের প্রজ্ঞাবান শিক্ষকরা এই আন্দোলন আমরা দেখেছি। সেই জন্য আমি বলছি, সমাজের অনেক স্তরের অনেক মানুষের শুধুমাত্র ভয়ে যে সবাই করেছে তা না, অনেকের লোভে টোপে আকাঙ্ক্ষার বশে করেছে, অধিকাংশ মানুষই তাই করেছে। সেই জন্য এই দায় আপনি একা হাসিনার যে দিবেন, আমি সেটা মানবেন না। সেই জায়গা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 11টি রাজনৈতিক দলের কার্যক্রম বিরত রাখার জন্য হাইকোর্টে রিট করেছে, এবং বিগত 3টি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করেও রিট করেছে। আপনি কি খুব ছোট্ট করে এ সম্পর্কে আপনার কমেন্ট শুনতে চাই? না, ঠিক আছে, সেটা একটা আইনগত প্রক্রিয়া,
করেছেন, যিনি করেছেন দায়ীবোধ থেকে অবশ্যই তিনি করবেন, কিন্তু একটা সরকারি সিদ্ধান্ত, একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, একটা জাতীয় সিদ্ধান্ত লাগবে এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এই বিষয়ে একটা জাতীয় ন্যাশনাল কনসেনসাসও তৈরি হয়ে গেছে, বা এর জন্য যদি গণভোট লাগে, যা লাগে আপনাকে করতে হবে, বা পরবর্তী যারা সেটি কিন্তু অবৈধ ঘোষণার জন্য না, তারা বলছে যে আপাতত কার্যক্রম স্থগিত। মানে এটা বলছে যে হ্যাঁ, যেটা আওয়ামী লীগ সহ 11টি দলের কার্যক্রম। শোনেন, ইংরেজিতে একটা কথা আছে যে ইফ ইট ইজ ক্যাট ওয়ার ইজ মিট, অর ইফ ইট ইজ মিট ওয়ার ইজ ক্যাট। তো আপনি আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ, আপনি কি শেখ হাসিনা ছাড়া বা তাদের পরিবার ছাড়া আওয়ামী লীগ বাংলাদেশে চিন্তা করতে পারবেন? এখন তাদের পরিবারে, এক পরিবারে 33 জন এমপি ছিলেন, 33 জন। কোন মানুষটা অন্যায় অপকর্মের সাথে জড়িত হয় নাই? কোন মানুষটা অন্যায়ের হিমালয় তৈরি করে নাই? এক একটা মানুষ, আপনি তাদের বিচার করেন, কোথায় আওয়ামী লীগ থাকে আপনি খুঁজে দেখেন। যারা এই যে এমপি হয়েছিল, ক্ষমতাধর ছিল, প্রত্যেকটা মানুষ এক একটা মানে কি বলে বরকন্তাজ হয়ে উঠছিল, এবং এক একটা মানে উৎকৃষ্ট মানে নিপীড়ক হয়ে উঠেছিল। এই প্রত্যেকটা মানুষের বিচার আপনি শুরু করেন ট্রাইব্যুনালে, এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্নভাবে মামলা না, স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি করে সেখানে যদি তাদের বিচার করেন, তাহলে ওই যে ক্যাট আর মিটের মতো আওয়ামী লীগ আপনি খুঁজে পাবেন না, প্রয়োজন হবে না। জি, আপনার কাছে ফিরবো আমি রেজাল ভাই, আপনার কাছে ফিরে 11টি দলের কার্যক্রম বিরত রাখার জন্য যে আবেদন, বিরত, তাদের নিষিদ্ধ না, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন সন্ধ্যায়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেই, নিষিদ্ধ চাইও নেই। তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, 11টি দলের কার্যক্রম বিরত রাখার জন্য যে আবেদন, তার যৌক্তিকতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি একটু পেছনে গিয়ে বলতে চাই যে আসলে কোনো মাঝামাঝি কোনো উদ্যোগ গ্রহণ করে কিন্তু সমাধান নেই। আসলে রিফর্মেশন যেটা আজকে দাবি উঠেছে, এটা কিন্তু অনেক লম্বা প্রক্রিয়া। সেজন্যে আমরা মনে করি, হ্যাঁ এটা সত্য যে বিগত দিনের যারা এই ফ্যাসিবাদী কার্যক্রম করেছে, ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা ভূমিকা রেখেছে, প্রত্যেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে যারা প্রশাসনে ছিল, যারা এটিকে এগিয়ে দিয়েছিল, আহমদ সফার একটা ঐতিহাসিক কথা ছিল, আওয়ামী লীগ তো নিজের দলকেও নিজেরা নিষিদ্ধ করেছে, তার দলটাকেও সে রাখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুতান্ত্রিক গণতান্ত্রিক পরবর্তীতে বলা যায় আওয়ামী লীগ দলটা আবার তারা ফিরে পেয়েছে। সুতরাং আহমদ সফার কথাটা ছিল যে বাকশাল তৈরি করার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই সবচেয়ে বেশি লাইন ধরেছিল এটাতে যোগ দেওয়ার জন্য। এই যে সুযোগ সন্ধানী মানসিকতা, এই যে কিছু পাওয়ার জন্য বিভিন্ন স্তরের যেই আয়োজনটা কেউ কেউ করে, আমরা মনে করি এই ক্ষেত্রে আমাদের প্রশাসন, আমাদের আইন এবং বিচার, রাজনীতি এবং বিশেষ করে গণমাধ্যম সহ যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো আছে, এগুলোর একটা রিফরমেশন আমাদের লাগবে। দেখুন, আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে যে যতটুকু অবনতি হয়েছে, আপনি যদি উপমহাদেশের ইতিহাসে খোঁজ করেন, তাহলে আপনি দেখবেন যে এরকম একটা বিপ্লব উত্তর বাংলাদেশের সকল পুলিশ স্টেশনগুলো নাই হয়ে গেল কেন? কারণ তারা এত বেশি বিরোধী দলের উপরে অপারেশন পরিচালনা করেছে, গুম, খুন, হত্যা, লুণ্ঠন এমন বেশি তারা চালিয়েছে। তারা আসলে নিজেদের অপরাধ তাদেরকে তাড়া করে কিন্তু সেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং আজকের এই যে প্রশাসনের এই যে অবৈধভাবে বিনা ভোটের যে নির্বাচন তারা করেছে, এই আওয়ামী লীগ একসাথে এত লোক পালিয়ে গেল কোথায়? শেখ হাসিনা একজনের খবর আমরা পেলাম, বাকিরা গেল কোথায়? তার মানে হচ্ছে তারা যেভাবে দুর্নীতি করেছে, অপরাজনীতি করেছে, মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। তারা তো বলতো যে 5 লক্ষ লোক মারা যাবে নাকি, কই আমরা তো এখনো কয়জনের খবরও পাইনি। তার মানে হচ্ছে এই রাজনীতিবিদদের যে মানসিকতার পরিবর্তন, এটা কিন্তু কোনো আইন করে করা যাবে না। এবং আপনি যদি বলেন, তাহলে রাষ্ট্রের এই সকল কাঠামোগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদদেরই কিন্তু আমি মনে করি বড় ভূমিকা, যে পুলিশকে অবৈধভাবে কাজে লাগানো। এবং বিশেষ করে আমি ছোট্ট করে একটু যদি বলি, বিগত 28শে অক্টোবরের যেই ফ্যাসিজমের যে পল্টন ট্র্যাজেডি ছিল, জামায়াতে ইসলামী এখানে 3টি গুরুত্বপূর্ণ রোল জাতির সামনে প্লে করেছে। নাম্বার 1, আমরা কিন্তু মানব প্রাচীর করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা জীবন দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম। সেই ধারাবাহিকতাই কিন্তু আমাদের বিজয় আবু সাইদরা আজকের এই 2024-এ তার বিজয় কেতন উড়িয়েছে। আমাদের যারা শহীদ হয়েছে এই পর্যন্ত, আমাদের নেতৃবৃন্দ, জাতীয়
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে যাদেরকেই ফাঁসি দেওয়া হয়েছে এবং যাদেরকে হত্যা করা হয়েছে, আপনি যদি ইন্ডিভিজুয়ালি তাদের চরিত্রকে অ্যানালাইসিস করেন তাহলে আপনাদের চারিত্রিকভাবে এই নেতৃত্বকে আপনারা অত্যন্ত উন্নত একটি জায়গায় আপনারা পাবেন। থার্ড, আমরা যেটা 28 অক্টোবর এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে একদিকে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আরেক দিকে কিন্তু আমাদের নেতৃত্ব, সাহসী নেতৃত্ব রুখে দাঁড়িয়েছিল এবং সেদিন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী কিন্তু পল্টনে দাঁড়িয়েই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে যেটি আমাদের নেতৃবৃন্দ এখনো মানবতার জন্য সে কাজটি করে যাচ্ছেন। এই জন্য আমরা মনে করি রাজনীতি যে রাজার মন দরকার, আজকে সেই জায়গায় আমাদেরকে যেতে হবে এবং যাদেরকে এই অন্যায় অবিচারের সাথে যুক্ত করা হয়েছে সেগুলোরও একটি রিফরমেশন আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি কোর্ট যে উদ্যোগ কেউ গ্রহণ করেছে, এটি হয়তো তারা যদি কোর্ট এ ব্যাপারে ফয়সালা দেয় তাহলে সে ব্যাপারে আমরা চূড়ান্ত যখন রায় আসবে তখনই সে ব্যাপারে। ডক্টর রেজাউল করিম, আপনার কাছে ফিরবো। আমি একটু বাবুল ভাই আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে জনগণের পারসেপশন যে বিএনপি কি একটু বেশি তাড়া করছে, আমরা হঠাৎ করে তাড়া করছে মানে হচ্ছে যেমন রেজাউল ভাই বলছে যে এই বিষয়গুলো সংস্কার দরকার। আজকেও আমরা একটা প্রোগ্রামে ছিলাম, সেই প্রোগ্রামে আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আপনার মঈন খান তিনি ঢাকার বাইরে কথা বলেছেন, আমির খসরু মাহমুদ তিনি কথা বলেছেন, তার সাথে গণতন্ত্র মঞ্চের নেতারাও। তারা যেটা বলছেন সেটি হচ্ছে যে আসলে খুব দ্রুত অন্য সংস্কারগুলোর দিকে না তাকিয়ে দ্রুত নির্বাচনে সবাই নষ্ট না করে আমরা কোশ্চেনে চলে আসি। আপনার তার আগে আরেকটু বিষয় ক্লিয়ার করি। আমি যে বললাম যে গণমাধ্যমের, আমরা একটু প্রশ্ন নিই। না প্রশ্ন নিবেন, একটু ক্লিয়ার করি, তারপর একটু লাইনে একটু দয়া করে 10 সেকেন্ড। আপনাকে যে বললাম যে গণমাধ্যমের আমাদের দর্শকরা এবং আপনি দয়া করে ভুল বুঝবেন না যে গণমাধ্যমের কেউ কেউ মানে অতি বাড়াবাড়ি বা অতি তৈল মর্দন বা সরকারকে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছে, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলিনি। কারণ আপনার এখানে আমি 5ই আগস্টের আগে অনেক টকশো করেছি, আপনাকে আমরা দেখেছি, আপনার ভূমিকা নিশ্চয়ই আমাদের টেলিভিশনের ভূমিকা, আমার মানে আমার টেলিভিশন দিয়েছে, যাই হোক সুযোগ দেওয়ার কারণেই আমরা বলতে পেরেছি। কিন্তু এজ এ হোল গণমাধ্যম কাছ থেকে যেটা মানুষ আশা করছিল, আমাদের চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের, সেটা আপনারা দিতে পারেননি নিশ্চয়ই এজ এ হোল। এটা অস্বীকার করবার উপায় নেই। বিচার বিভাগ সেটা দিতে পারেনি, এটা তো অস্বীকার করবার উপায়। আমরা একটু দর্শকের প্রশ্নটা নেই এখন আসেন। জি প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। সংযুক্তি পেতে আবার চেষ্টা করুন। আমরা যে জায়গায় ছিলাম সেটি হচ্ছে যে আপনি যেটা বলছিলেন বিএনপি তাড়াহুড়া করছে কিনা, হ্যাঁ এই প্রশ্নে আসি। শোনেন, বিএনপি একটি রাজনৈতিক দল, পোরখাও রাজনৈতিক দল। অনেকবার আমরা ক্ষমতায় ছিলাম, অনেকবার ক্ষমতার বাইরে ছিলাম, আমরা এই পিঠও দেখেছি ও পিঠও দেখেছি, আলোর বা অন্ধকারের সব পিঠ আমাদের দেখা হয়ে গেছে। এবং ওই যে আমাদের সহযোদ্ধা নেতৃবৃন্দ, তাদের সাথে একসাথে জেল কেটেছি, কারাগারে দেখা হয়েছে। হ্যাঁ, আমাদের অনেক অভিজ্ঞতা। বললাম না, আমাদের যৌবনের গুরুত্বপূর্ণ সময় আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের কোনো তাড়াহুড়া নাই। এই যে বিপ্লবটা হলো এই 5ই অক্টোবর, 5ই অগাস্ট, সেই বিপ্লব নাও হতে পারতো, আমরা সেটা ধরেই নিয়েছি। অনেকেই দেশের মানুষ তো মেনেই নিয়েছে যে হাসিনা একেবারে শাশ্বত, মানে কিয়ামত পর্যন্ত বোধহয় সে ক্ষমতায় থাকবে, এমন একটা বাস্তবতা। তারপর আমরা লড়াই থেকে কিন্তু পালিয়ে যাই নাই, সরে যাই নাই। এখন যেটা আপনি বলছেন বিএনপি তাড়াহুড়া করছে কিনা, আপনাকে প্রেক্ষাপট, সময়, কাল, স্থান, বাস্তবতা বলে আমাদের দর্শকের একটু প্রশ্নটা নিয়ে নেই। জি প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগের যে ডাক, এই ডাক কি জাতীয় পার্টি কি এড়াতে পারে? শহীদুল হক স্যারের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। সহজ প্রশ্ন, একেবারেই চমৎকার। জাতীয় পার্টি কিভাবে দায় এড়াবে? কারণ পরিষ্কার করে যদি বলি, 14 সালের নির্বাচন বলেন আর 18 সালের নির্বাচন বলেন, জাতীয় পার্টি যদি মেরুদণ্ড একটু সোজা করে দাঁড়াতে পারতো তাহলে কিন্তু এই ফ্যাসিবাদ অনেক আগেই চলে যায়। কিন্তু তাদের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন করার কথা বলা হচ্ছে যে তারা ছাত্র আন্দোলনে তাদের বিবৃতির মাধ্যমে সবসময় পক্ষে ছিল, গণ আন্দোলনের বিরুদ্ধে ছিল। কি গণ আন্দোলনের পক্ষে থাকা তো শেষ কথা না। আপনি 24 সালের নির্বাচনের বৈধতা যদি 20% হয়ে থাকে, তার 18 ভাগ দায় এই জাতীয় পার্টির। 18 সালের নির্বাচন বা 14 সালের নির্বাচনের যা জাতীয় পার্টির অংশগ্রহণ, কোনো রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। জাতীয় পার্টির কাজে সওয়ার হয়ে তারা এই ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছে। তারা
এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব সর্বশেষ ইন্ডিয়া থেকে ঘুরে এসে সাংবাদিকরা প্রশ্ন করলেন কি উত্তর দিতে হবে সেটাও উনি জানেন না, বলেন না আমাকে নিষেধ করেছে বলবার জন্য ভারতীয়রা। এটা কোনো রাজনীতি না। যারা আমরা প্রাণ দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা লড়াই করেছি, আর তুমি হালুয়া রুটি খেয়ে তুমি যদি দায়িত্ব বলো যে আমার কোনো দায় নাই, এটা মানুষ গ্রহণ করবে না। এখন আপনার ওই প্রশ্ন যেটা বলছেন আপনি যে বিএনপি তাড়াহুড়া করছে কিনা, বিএনপি মোটেই তাড়াহুড়া করছে না। আপনাকে মনে রাখতে হবে সময় স্থানকাল পাত্র বলে একটা কথা আছে, গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে ফ্যাসিবাদ, 15 বছরের ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ কি নিঃশেষ হয়ে গেছে? আপনি নিষিদ্ধ করেন আর যাই করেন, তার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানে ওই যে রসুনের কোয়ার মতো, পর্দার মতো একটার পর একটা নেই। 15 বছর ব্যাপী কেউ কখনো বাংলাদেশে ক্ষমতায় ছিল না। যে একটা নিকৃষ্ট দলীয়করণের দেশে আমাদের চরিত্র, মজ্জা, আমাদের স্বভাব, মানে একটা রাষ্ট্রকে, সরকারকে কিভাবে মিলিয়ে ফেলা যায়, আওয়ামী লীগ কোনো ফাঁক রাখে নাই। এই বাস্তবতায় একটা রাজনৈতিক শক্তি ছাড়া আপনি দেখছেন না বাস্তবতা। আপনি আইন শৃঙ্খলা বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, নৈরাজ্য বলেন, বিশৃঙ্খলা বলেন, বা দায়িত্ব জ্ঞানহীনতা বলেন, বা অপরিপক্কতা বলেন, আপনাকে মনে রাখতে হবে আপনাকে কিন্তু রাজনৈতিক দলের কাছে আসতে হবে। আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া চালায় রাজনীতিবিদরা সারা দুনিয়াতেই। তো রাজনীতিবিদরা যদি দুনিয়া চালায় তাহলে তাদের কাছে আপনি আসবেন না, আপনাকে তো আসতেই হবে। আপনি মনে রাখবেন এই সরকারের পিছনে রাজনৈতিক সমর্থন আছে কিন্তু রাজনৈতিক দল নাই। রাজনৈতিক সমর্থন আছে কিন্তু রাজনৈতিক দল তাদের সাথে না প্রত্যক্ষভাবে। সেই জন্য এই সরকারের বিভিন্ন দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। এই জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক শক্তিকে আপনি প্রত্যক্ষভাবে যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত করতে না পারবেন বা একটা জাতীয় নির্বাচন, ম্যান্ডেটের নির্বাচন না পাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অশনি সংকেতের মধ্যে। এটা বিএনপি ক্ষমতায় যাবে সেজন্য আপনি চিন্তা করলে হবে না। আপনাকে জাতি রাষ্ট্রের নিরাপত্তা আপনাকে চিন্তা করতে হবে। আপনার প্রতিবেশী শক্তি বসে নেই, আপনার বিপুল অস্ত্র, বিপুল টাকা এই সরকারকে বা আমাদের এই অর্জনকে ম্লান করবার জন্য, নস্যাৎ করবার জন্য ওত পেতে বসে আছে। আমির স্পষ্ট করেছেন। তো এই যে অনেকে মনে করেন যে ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা যা বলে তাদের সাথে আপনাদের টোনও মিলে যায়, তাহলে কি তাদের পরামর্শগুলো আপনাদের সাথে আগেই হয়ে যায়, কিংবা ছাত্র বা রাষ্ট্র পরিচালনার সাথে কি আপনারা এখনই কোনোভাবে সম্পৃক্ত কিনা? ধন্যবাদ। আসলে আমাদের ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে যে নয়া স্বাধীনতা, এটি হচ্ছে আমাদের সর্বপর্যায়ের মানুষের একটি আকাঙ্ক্ষার প্রতিফলন। তো পজিটিভ আকাঙ্ক্ষা যেহেতু সবাই দেখেন, আমরাও বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখবার চেষ্টা করি একটি ইনসাফ ভিত্তিক সমাজের স্বপ্ন। সেজন্য আমাদের সাথে কারো যদি মিলে যায় তাহলে এটা কারোর সাথে কারো যোগাযোগের ভিত্তিতে হয় বলে আমরা মনে করি না। সাংবিধানিক শূন্যতা তৈরির কথা বলছে বিএনপি সহ কিছু কিছু দল। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলবো যে আসলে ইংরেজিতে একটা কথা আছে যে ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। আমাদের মাননীয় যেই রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, উনি 5 আগস্ট বিপ্লব যে সংগঠিত হয়েছে ছাত্র জনতা, সেদিন তিনি জাতির সামনে কি বলেছিলেন? জাতির সামনে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং তিনি এটাকে রেফার করেছেন সুপ্রিম কোর্টে। সেখান থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকার অথবা কি করা যায় সেই ব্যাপারে তিনি মত চেয়েছেন। সুতরাং এই গোটা বিশ্বের কাছে যে কমিটমেন্ট, যে ঘোষণা তিনি দিলেন, সেই জায়গা থেকে তিনি যখন সরে আসেন তখন এই রকম একটা পদে তিনি থাকার মতো নৈতিকভাবে সেই অধিকার তার আছে কিনা, এটা আমার মনে হয় জনগণই সেটি বিচার বিবেচনা করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি পার্সোনালি যেটা মনে করি সেটি হচ্ছে রাষ্ট্র কিন্তু এখন সংবিধানের আলোকে পরিচালিত হচ্ছে। যদি রাষ্ট্র সংবিধানের আলোকে পরিচালিত হতো তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কথা না। সুতরাং আজকের আমরা যাদেরকে ক্ষমতায় দেখছি, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এটা একটা বিপ্লব উত্তর একটি সরকার। সুতরাং এটার নিজস্ব কোনো ব্যাকরণ নেই। এই জন্যে এই জায়গা থেকে আমরা বলবো যে তার দ্বৈত নাগরিকত্ব অথবা আরও অনেক বিষয়গুলো আসতেছে, এবং এই যে 15 বছর যে জুলুম নির্যাতন, আয়নাগর, জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া, হত্যা, জুলুম নির্যাতন যা হয়েছে, দুর্নীতি, এগুলো সিটে ফোটা কি ওনার গায়ে পড়ে নাই? এবং আমরা কি সাথে বলবো যে উনি এই ব্যাপারে কি কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? বরং উনি মরা লাশের মতোই কিন্তু অবলোকন করেছেন, এবং এগুলোর দোষর হিসাবেই বলা যায় বিভিন্ন জায়গা থেকে
এই পদগুলোতে যারা ছিলেন তারা ভূমিকা রেখেছে। সুতরাং আমরা এই জায়গা থেকে বলবো যে বিপ্লব উত্তর এখন জাতির যে প্রত্যাশা, এবং এই প্রত্যাশার জায়গা আমরা দুটি মাধ্যমে দেখতে চাই। নাম্বার ওয়ান, আমরা দেখতে চাই যারা এখনো দেশে রাজনৈতিক বড় দলগুলো আছে তাদের একটি ঐক্যমতে আসা প্রয়োজন। আর এইবারের এই বিপ্লবের যারা অন্যতম পায়োনিয়ার, যারা রক্ত দিয়েছে, যারা রাজপথে বুককে টান করে দিয়ে বিজয় নিয়ে আসছে, সেই ছাত্রদের যে প্রত্যাশা, আমরা মনে করি আগামী দিনের একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, তাদের চিন্তা, তাদের বিগত দিনের আন্দোলনের যে তাদের স্মার্টনেস। আমাকে কেউ কেউ বলেন যে সংস্কার হবে কিভাবে, আমি বলি রাস্তায় দেখেন। কারণ রাস্তার ওয়ালগুলোতে দেয়ালে লেখা আছে, আমাদের ছোট ছোট কচিকাচারা লিখে দিয়েছে। আমি জানি না কেউ এটাকে কতটুকু ওন করে। আমি মাঝে মধ্যেই কিন্তু এগুলো আমার বিভিন্ন কাগজে লিখিনি, আমি দেখলাম মানে ফিলোসফিক্যাল টার্ম। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে ছাত্র সমাজের এই আকাঙ্ক্ষা এবং আমাদের রাজনৈতিক নেতৃত্বের সকলের মিলে বিগত দিনের যে ডিভাইডেড অ্যান্ড রোলের ভিত্তিতে দোসররা 15 বছর আমাদেরকে শাসন করেছে, আমরা আলাদা আলাদা করে নির্যাতিত হয়েছিলাম, অন্তত এই বিপ্লব উত্তর আমাদের মধ্যে যেন সেটি না আসে। ধন্যবাদ। ঐক্যবদ্ধভাবে যেন আমরা সে উদ্যোগ গ্রহণ করি। ধন্যবাদ বাবুল ভাই। একই প্রশ্ন, সেটি হচ্ছে যে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে নতুন রাষ্ট্রপতির বিষয়ে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু, কিন্তু বিএনপি বলছে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, কিন্তু দ্বিতীয় ধাপেই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে যাচ্ছে, তাহলে কি এই রাজনৈতিক দলের সাথে কি আমি বলি একটি বিভক্তি তৈরি হয়ে যাচ্ছে? আমি দুইটা প্রেক্ষাপটে বলি। আমি খুব বেশি সময় দিতে পারবো না। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, পুরনো কথা। আপনি একটা অর্জন করেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি, কাজটা কি রাষ্ট্রপতির, ক্ষমতা কতটুকু, সাংবিধানিকভাবে বলেন যাই বলেন, ওই যে আগের রাষ্ট্রপতিরা দুঃখ করে বলতেন যে মিলাদ পড়া ছাড়া আর ওই কি বলে ওই মাজার জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির আদৌ কোনো কাজ আছে কিনা আমি জানি না। আর প্রধানমন্ত্রী শপথ, মন্ত্রিপরিষদ নিয়োগ প্রধানমন্ত্রীর নির্দেশ, যেটা শপথ সেটা তো হয়েই গেছে। রেজাল্ট ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত করি, সাংবিধানিকভাবে দেশ চলছে না কথাটা সেটা না, অবশ্যই এখন পর্যন্ত যেটা রয়েছে সাংবিধানিকভাবে রয়েছে। কোথায় ব্যর্থ হয়েছে আমি জানি না, কারণ সংবিধানেরই একটা পার্ট আছে, যদিও এই সংবিধানের নামে এই 15 বছর ভোটের নামে মৎসব করা হয়েছে, অধিকার হরণ করা হয়েছে, কথার কথা। কিন্তু এই যে সংবিধানে যেটা রয়েছে যে একটা শূন্যতা দেখা দিলে, এরকম তো প্রেক্ষাপট কখনো কোথাও দেখিনি দুনিয়ায়, যে প্রেসিডেন্ট গোটা ক্যাবিনেট সহ প্রধানমন্ত্রী সহ সংসদ সহ পালিয়ে গেছে। তার পালিয়ে গেলে যে কি হবে সংবিধানে তো সেটা লেখা নাই যে প্রধানমন্ত্রী পালাই গেলে কি হবে। তবে যে কোনো সাংবিধানিক সংকটে সুপ্রিম কোর্ট একটা জায়গা আছে, তার রেফারেন্স চাওয়া হয়, সেই রেফারেন্সে তো এই ধরনের সরকারের প্রভিশন আছেই, তারা বলেছে স্পষ্ট করে। সেই জন্য আমি মনে করি না এখন পর্যন্ত সংবিধানের বাইরে আমরা গিয়েছি। আর বিএনপি যেটা বলেছে, বিএনপি রাষ্ট্রপতিকে সাপোর্ট করেনি। বিএনপি বললাম না একটা পুরনো রাজনৈতিক দল, ছাত্ররা যেভাবে চিন্তা করে বিএনপির চিন্তা সেভাবে নাও হতে পারে। তাদের বয়স, বাস্তবতা, নানান ধরনের প্রেক্ষাপট, পরিবেশ, ভৌগোলিক অবস্থান সব বিবেচনা আছে। রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রোডাক্ট বা রাষ্ট্রপতি ফ্যাসিবাদের অংশ না, সেটা কখনোই আমরা বলছি না, অবশ্যই রাষ্ট্রপতি আওয়ামী লীগেরই প্রোডাক্ট। কিন্তু আপনি কতটুকু এখন প্রয়োজন রয়েছে, এতে করে নতুন সংকট আরো ঘনীভূত হতে পারে কিনা, সেই বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিতে হবে। বিএনপির প্রশ্ন ওটাই, কিন্তু বিএনপি যে সব নাকচ করে দিয়েছে তাও কিন্তু না। আজকে সংস্কার হতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে, এটি বলছে বিএনপি, সেটি নিশ্চয়ই। বাবু ভাই, আপনার কাছে আরেকবার মনে হয় ফিরতে পারবো। আমি রেজাল্ট ভাই একদম 1 মিনিটের মধ্যে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এর আগে একসাথে আপনারা জোটে ছিলেন, জোট ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করেছেন, কিন্তু ছাত্র রাজনীতির জায়গায় দেখা গিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির, ছাত্র দলের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব পরবর্তীতে জাতীয় রাজনীতিতে আপনাদের বিভক্তি তৈরি করেছিল। সেই শঙ্কা জাতির মধ্যে তো থাকতেই পারে, সেই শঙ্কার জায়গাটা কতটুকু আপনারা দূর করবেন, এবং আমাদের দর্শকদের জন্য সাথে যদি বলার কিছু থাকে একদমই 1-1.5 মিনিটের মধ্যে বলবেন। ধন্যবাদ। আমাদের শেষ পর্যায়ে আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের ছাত্র রাজনীতি যেমনি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস, বিগত দিনে ছাত্রলীগের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে আমাদের নারী নির্যাতন, সিট দখল, ক্যান্টনমেন্টের মতো এটাকে পরিচালনা করার কারণে যাতে কিন্তু ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল অধ্যায় সেটিকে তারা ম্লান করে দিয়েছে। এই জায়গা থেকে আমরা বলবো যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল এবং আরও যারা ছাত্র রাজনীতি দলগুলো আছে, আমাদের পরমত সহিষ্ণুতা, মেধার ভিত্তিতে ছাত্র রাজনীতি, লেজর ভিত্তিকতা মুক্ত হয়ে আমাদের সে ভূমিকা রাখা উচিত। এবং আমি বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ
বিএনপি সহ তারা এই পেশিবাদ মুক্ত যে বাংলাদেশ আমরা সকলে ত্যাগের মাধ্যমে পেয়েছি। আমাদের ছাত্ররা তাদের রক্ত একটু গরমে থাকে, আমার বাবুল ভাইরও আগে আরও বেশি গরম ছিল, এখন তো আমরা একটা পর্যায়ে শিখেছি। সুতরাং এই ব্যাপারে একটা গাইডলাইন থাকা উচিত। আমি সর্বশেষ বলবো যে আমাদের ছাত্র সমাজের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেটাকে যদি আমাদেরকে আসল জায়গায় নিতে হয় তাহলে আমাদের যেমনি সংস্কারের নামে লম্বা সময় নেওয়া প্রয়োজন নেই, বরং জাতিকে একটি ঐক্যবদ্ধ আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনের দিকেই রাষ্ট্রকে হাঁটতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই উদ্যোগ নিতে হবে। এবং 2006 সালের 28 থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত যে মানবতা বিরোধী কার্যক্রম, জুলুম নির্যাতন হয়েছে, হত্যা রাহাজানি হয়েছে, এগুলোর বিচার অবশ্যই এই লঙ্ঘনের দায়ে খুনি হাসিনা সহ তার দোষদের বিচার করতে হবে। আমাদের শহীদ এবং আহতদেরকে জাতীয় বীর হিসেবে তাদেরকে মর্যাদা দিতে হবে। শিক্ষা অঙ্গন থেকে যে সন্ত্রাস এবং পাঠ্যপুস্তকে যে অবস্থাগুলো আছে এগুলোকে দূর করতে হবে। এবং সর্বশেষ আমি বলবো যে দুর্নীতি করে শেখ হাসিনা যে হাজার হাজার কোটি টাকা আমাদের রাষ্ট্রের নিয়ে গেছে সেগুলো ফেরত নিয়ে আসতে হবে। এবং আসলে এই সরকার আসার পরে দ্রব্যমূল্যের যে এখনো অবস্থা, এটাই কিন্তু সবাই খারাপ অবস্থায় আছে, এটাকে সরকারকে অনতিবিলম্বে অনেক নিয়ে ধন্যবাদ আসা উচিত। বাবুল ভাই। ধন্যবাদ। ঠিক একই প্রশ্ন, সেটি হচ্ছে যে এখন এই শুধু ছাত্রদল, ছাত্র শিবির তা নয়, বাকি একসাথে আপনারা আলাদা আলাদা করে যুগপৎ আন্দোলন করেছিলেন, সেই জায়গায় এই যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো জাতি যে আপনাদের নিয়ে প্রত্যাশা করছে আর একটা ফ্যাসিবাদ আবার যেন না আসে, সেজন্য আপনারা কি মনিটরিং করছেন কিনা? সেটা কোনোভাবেই কাম্য না। আমরা 53 বছর স্বাধীনতার অনেক রক্তক্ষয়, অনেক সংঘাত, অনেক বিদ্বেষ, অনেক হানাহানি অনেক হয়েছে। এখন একটা জায়গায় আসবার সময় হয়েছে, মানুষেরা চায় না এই রক্তপাত, এই বিদ্বেষ, এই ফ্যাসিস্ট, এই শাসন, এই রাজনীতি মানুষ চায় না। আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে, নতুন সময়, নতুন প্রজন্ম। নিশ্চয়ই সেটা আমার দল উপলব্ধি করছে। আপনি দেখছেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পিচগুলা, বক্তব্যগুলা, নিশ্চয়ই সেই ইতিবাচক পরিবর্তন হবে। আর যদি না হয়, যা হবার তাই হবে। ইতিহাস তো কাউকেই ক্ষমা করে না। আর ছাত্র রাজনীতি, যেটা আমি 30 সেকেন্ডে যদি আপনার সময় হয়, ছাত্র রাজনীতি ছাড়াও হবে না। আমাদের গৌরবোজ্জ্বল যা কিছু ইতিহাস আছে তার অর্জন, আমরা নিজেরাও ছাত্র রাজনীতিরই প্রোডাক্ট। তবে ছাত্র রাজনীতিকে কিভাবে পরিশীলিত করা যায়, মেধার ভিত্তিতে চর্চা করা যায় এবং রাজনীতিকে আদর্শিক রাজনীতির মধ্য দিয়ে পরিচালনা করা যায়, সেটাই গুণগত। দেখেন না, এই যে ছাত্রলীগ, কত গৌরব ইতিহাসের কথা তারা বলে, আছেও কম নাই, কিন্তু এই সংগঠনটা মানে কোথায় চলে গেল? এই হেলমেট, রড, আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজেও বলছে যে আমি আর ছাত্রলীগের নেতৃত্বে থাকবো না, কিন্তু চট্টগ্রামে 75 জন শিক্ষার্থীকে মেডিকেল বহিষ্কার করা হয়েছে। এভাবে কি বহিষ্কার করে এই সমস্যার সমাধান হবে? একদম আমি জানি না, বহিষ্কার করে এটা নিয়ে একটা জাতীয় কমিশন করবার প্রয়োজন রয়েছে, বা এই বিষয় নিয়ে গুরুত্ব দেবার প্রয়োজন রয়েছে যে আমরা কিভাবে বিষয়গুলো হ্যান্ডেল করব, এবং জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে, রাজনৈতিক ঐক্যমত্য। আমি বারবার রাজনৈতিক ঐক্যমত্যের দিকে গুরুত্ব দিয়ে থাকি এই কারণে যে আলটিমেটলি রাজনৈতিক শক্তি, তাদের যে চেইন, তাদের যে কমান্ড, তাদের যে আদর্শ, সেটা ছাত্র নেতৃত্বের মধ্যে নাই। পার্থক্যটা এখানে। অনেক অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও সবার মতো প্রত্যাশা করি যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালিত হোক। আমাদের শহীদরা যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ুক, কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা কাজ করি। সবশেষে আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে বিগত দিনে যত শহীদ বা শাহাদাত বরণ করেছেন, সবার রুহের আত্মার প্রতি শ্রদ্ধা এবং রুহের মাগফিরাত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।